সভাপতি অনিরুদ্ধ দাস সহ অবস্থিজি এবং তিওয়ারিজি, তার সাথে বিক্রম আছে এবং অন্যান্য বিভিন্ন মঞ্চের যারা আছেন, আশিস দা এবং সাথে প্রিয় সাথীগণ, আপনাদের সকলের চরণে আমার প্রণাম নিবেদন করছি। একটা কথা বলেই শুরু করব, মারবে যত বাড়বো তত। যত মারবে, যত আঘাত করবে, আমাদের বৃদ্ধিটা তত বেশি দ্রুত হবে। আমরা চেয়েছিলাম যে হরিশ মুখার্জি দিয়ে মিছিল করতে, অনুমতি চেয়েছিলাম পুলিশের কাছে, কিন্তু দেখলাম যে পুলিশ প্রশাসনের মেরুদণ্ড এখনো পর্যন্ত শক্তপোক্ত হয়নি। সিপি বদল করলে যে পুলিশের চরিত্র বদলায় না, সেটা আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে প্রমাণ পাচ্ছি। অনেকে ভাবছেন যে পুলিশ বোধহয় সব পেরিয়ে গেছে, না, পাইনি। তাদেরও হিসেবে বিস্তর গোলমাল আছে। তারা তাদের ভোটাধিকারটাও প্রয়োগ করতে পারছেন না, কারণ কিছু তাবেদার লোক তাদের মাথাতে বসিয়ে রেখে তাদের ব্যালটগুলোকে লুট করা হচ্ছে। দুর্ভাগ্যের বিষয় যে তাদের সিপি হোক আর তাদের জয়েন্ট সিপি হোক, ডিসিপি হোক, তাদের মেরুদণ্ডের মধ্যে কিছুটা মজ্জা আমাদের থেকে ধার নেওয়া উচিত। তাতে যদি করে অন্তত সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য কিছুটা সাহস জুগিয়ে উঠতে পারেন। আরে সেই রকম শিক্ষার কিসের দাম যে শিক্ষা আপনার বিবেককে জাগাতে পারে না? এই বাঙালি সমাজের অধঃপতন সেই দিন থেকে শুরু হয়েছে যেদিন থেকে বাঙালি জাতি বোধি ব্যক্তির পরিবর্তে পণ্ডিতদের পুজো করতে শুরু করেছে। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন যে পাঁজির মধ্যে 1 আরক জলের কথা লেখা থাকে। এখন তো জল পরিমাপের মিলিমিটার হয়, ঠাকুরের সময়ে তখন আরক দিয়ে পরিমাপ হতো। ওটা প্রাচীন ভারতীয় পদ্ধতি। কিন্তু পাঁজি নিংড়ালে জল পাওয়া যায় না। আপনি পণ্ডিত পেতে পারেন নৃসিংহপ্রসাদ ভাদুরীর মতো, যারা প্রতি মুহূর্তে তার অপপাণ্ডিত্য দিয়ে মহাভারতকে, রামায়ণকে আপনার সামনে অপব্যাখ্যা করবে। এরা বোধি ব্যক্তি নয়। দুর্ভাগ্যের বিষয়, আমরা গোটা বাঙালি সমাজ মহাভারতের বিশারদ হিসেবে কাকে দেখি? নৃসিংহপ্রসাদ ভাদুরীকে দেখি। তা তারা বিপথে পরিচালিত করবেন না তো কি আপনাকে শোনাবেন যে ধর্ম যখন সংকটের মধ্যে পড়ে তখন ভগবান আসেন নতুন শরীর নিয়ে? তার নিজেরই যার বোধ জাগেনি, সে আপনার বোধ জাগাবেন। এই বাঙালি সমাজের প্রয়োজন সেই রকম বোধি ব্যক্তিদের। দুর্ভাগ্যের বিষয় যে প্রশাসনের মধ্যেও সেই রকম বোধি ব্যক্তিদের অভাব। সেটা বিচারালয় থেকে শুরু করে প্রশাসনের সর্বনিম্ন স্তর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় একইভাবে চলছে। আর এই বোধহীন যে প্রশাসন, আমাদের লড়াইটা তার বিরুদ্ধেই। আমাদের লড়াইটা সেই সিস্টেমেটিক করাপশনের বিরুদ্ধে, যে সিস্টেমেটিক করাপশন বিগত 2011 সালের পর থেকে এই রাজ্যটাতে জেঁকে বসেছে। তৃণমূলের অনেক সাথীরা ভাবেন যে আমরা বোধহয় তাদের বিরোধী। আচ্ছা, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, যারা প্রাচীন একদম পুরাতন সময় থেকে মমতা ব্যানার্জির সঙ্গী ছিলেন, দুর্নীতির অভিযোগে পার্থ চ্যাটার্জিকে বলি চড়াতে পারেন, অথচ সেই দুর্নীতির অভিযোগে যখন আইপ্যাকের কি যেন জৈন নাম, আমার চোট জায়গাতে নাম মনে থাকে না, প্রতীক জৈন, এই প্রতীক জৈনের বাড়িতে যখন ইডি রেড হয়, তখন উনি মুখ্যমন্ত্রীর গরিমাকে মাটিতে মিশিয়ে দিয়ে উনি ফাইন আটকাতে চলে যান। তার মানে তার কাছে প্রতীক জৈন অনেক বেশি গুরুত্বপূর্ণ, তার সাথে 30 দশকের সম্পর্ক রক্ষাকারী এবং টাকার ভাগ বাটোয়ারা ঠিকভাবে কালীঘাটে পৌঁছে দেওয়া পার্থ চ্যাটার্জির থেকে। তৃণমূলের সাথীদেরকেও ভাবতে হবে, 2011 থেকে 2016 সাল পর্যন্ত আপনাদের ফিডব্যাক অনুযায়ী পার্টিটা চলতো, তারপরে আইপ্যাক ঢুকলো। আপনারা এখন গুরুত্বহীন। এখন থানার ওসিরা আর এরা ভাবছেন যে তাদের কথাতে প্রশাসনটা চলছে, সুতরাং আমরা তো বেশ রসে বসে আছি। আরে বাবা, 2 দিন পরে আপনাদের উপর এখন থেকে খবরদারি শুরু হয়ে গেছে। প্রত্যেকটা সরকারি ডিপার্টমেন্টে একজন বিডিও আছেন, একজন শ্যাডো বিডিও আছেন। শ্যাডো বিডিও আইপ্যাকের লোক। বিডিওর বাপের ক্ষমতা নেই যে ওই আইপ্যাকের লোকের নির্দেশিকাকে উপেক্ষা করে তিনি কোনো সিদ্ধান্ত নেবেন। কলকাতা পুলিশের বহু
আইপিএস অফিসার আমার কাছে দুঃখ করছিলেন যে ভাস্কর, এমন অবস্থা হয়েছে, তোমরা এই কথাগুলোকে বলো যে আমি ডিপার্টমেন্টাল কোনো নোট পাঠানোর আগে সেই নোট ক্যামাক স্ট্রিটে চলে যায়। নবান্নের পাশে উপান্ন করে রেখেছেন, মানে নবান্নটাকে আইপ্যাক দিয়ে কন্ট্রোল করার জন্য উপান্ন। এই সিস্টেমের বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের লড়াই তৃণমূল পার্টির বিরুদ্ধে নয়, আমাদের লড়াইটা সেই তৃণমূলীদের সাথেও। তাদেরকে ঠিক করতে হবে যে রাজ্যটাকে একটা পার্টি, একটা পরিবারের অংশীদার করবেন এবং সেই পরিবারটাকে যা কিছু ফিডব্যাক যোগানোর, সেই ফিডব্যাকটা একটা আইপ্যাক নামক মাল্টিন্যাশনাল কোম্পানি যোগাবে। আমাদের সাথে যে বঞ্চনাটা হচ্ছে, সরকারটা এখানে সরকার নয়, একটা কোম্পানির এজেন্সি চলছে। সে তো চাইবেই সস্তাতে তার শ্রমিকদেরকে কাজ করাতে। কোনো কারখানার মালিক চাই না যে তার শ্রমিকরা সঠিক বেতন পাক। ঠিক একই রকম ভাবে আইপ্যাকও চাই না যে তার পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা সঠিক বেতন পাক। অর্থ দপ্তরের আইএএস অফিসাররাও জানেন না যে হিসেবটা কোন ফর্মুলাতে করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসা করলে বলছেন যে একটা বেসরকারি কোম্পানিকে দিয়ে আমরা হিসেব করিয়েছি, মানে আপনার আমার ডিএর ক্যালকুলেশনের হিসাব, যার সাথে এজি বেঙ্গলও একমত হয়নি। তারা যখন জিজ্ঞাসা করেছিলেন ফর্মুলাটা বোঝান, বলছে আমরাও জানি না ফর্মুলা, মানে ফর্মুলা আইপ্যাক থেকে সংগৃহীত, ট্রান্সফার করা হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে যদি আইপ্যাকের নামক এরকম ভাবে ডিপ স্টেট চলতে থাকে, আপনার আমার অধিকারটা বিপন্ন হবে। আপনি তৃণমূল তো পরে, মানুষ আগে। আমাদের লড়াইটা সেই জায়গাতেই। আমরা লড়াইটা এই জায়গাতেও করছি যে পশ্চিমবঙ্গের কর্মচারীরা আগে কর্মচারী হয়ে উঠুক, তারপরে রাজনৈতিক কৃতদাস হোক। আপনি রাজনীতি করুন, তার সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু সবার আগে ভাবুন যে আপনার যে স্বার্থ, সেই স্বার্থ কারা রক্ষা করতে পারবে। অনিরুদ্ধদা বলে গিয়েছিলেন, আমি আবার বলছি, আমাদের পক্ষ থেকে এই শাসক দল বাদ দিয়ে প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দলের কাছে আমাদের যে বক্তব্য, সেই বক্তব্য আমরা তুলে ধরে বলেছিলাম, যারা আপনাদের ইস্তাহারে বা সংকল্পপত্রে বা যা নাম দিয়ে আপনারা বের করবেন, সেই পত্রে আমাদের বিষয়গুলোকে রাখবেন এবং প্রতিশ্রুতি করার, পূরণ করার কথা একদম হাইয়েস্ট লেভেল থেকে বলবেন। আমাদের সমর্থন তাদের দিকে থাকবে। আমরা কেউ বিজেপি নই, আমরা কেউ তৃণমূল নই, আমরা কেউ সিপিএম নই, আমরা কেউ নকশাল নই। আমরা কর্মচারী এবং আমরা ঐক্যবদ্ধ। কর্মচারীদের ভোট ভবিষ্যতে যদি পশ্চিমবঙ্গে কাউকে পেতে হয়, তিনি কর্মচারীদের বিপক্ষে দাঁড়িয়ে যেন সেই ভোট পাওয়ার কথা স্বপ্নেও না ভাবেন। ভবিষ্যতে কর্মচারীরা শুধু নিজের এবং নিজের পরিবারের ভোটকে কন্ট্রোল করবেন না, তার সাথে এই রাজ্যের মানুষের ভোটকেও কিন্তু কন্ট্রোল করার জায়গাতে যাবেন। অলরেডি সেটা গেছেন, আর গেছেন বলেই তার প্রভাবটা এমনভাবে বুঝতে পারছেন যে প্রধানমন্ত্রীকেও কিন্তু এসে পড়ে আমাদের ডিএর কথা, আমাদের পেনশনের কথা, শূন্যপদ পূরণের কথা, অস্থায়ী কর্মচারীদের কথা বলতে হচ্ছে যে ভাষাতে আমরা কথাগুলো বলি। 2023 সালেও আমরা দিল্লিতে তাদের কাছে কথাগুলো শোনাতে গিয়েছিলাম। তখন কিন্তু আমরা সঠিকভাবে শোনাতে পারিনি বলাটা ভুল, বার্তাটা সঠিক জায়গাতেই দিয়ে আসতে পেরেছিলাম। আমরাও অপেক্ষা করেছিলাম সঠিক সময়ের। এখন সেই সঠিক সময় বলেই সমস্ত স্তর থেকেই আমাদের বিষয়গুলো উঠে আসছে। এই প্রথম, আমার মনে হয় স্বাধীনতার পর থেকে এই প্রথম হলো যখন কর্মচারীদের ইস্যুটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে একটা ইস্যু হিসেবে দাঁড় করাতে পারলাম। এই মঞ্চটার সফলতা হচ্ছে এই জায়গাতেই। এই মঞ্চটা ততটাই শক্তিশালী থাকবে যতটা আপনারা করে রাখবেন। আপনাদের দায়িত্ব নিজেদেরকে রাজনৈতিক কৃতদাস এর বাইরে, এই যে ব্যবস্থা, সেই ব্যবস্থার বাইরে বের করে নিয়ে আসার। প্রথমেই বলুন যে আমি কোনো দল রাজনীতির সম্পদ নই, আমি কারোর ভোট ব্যাংক নই। আমার ভোট ব্যাংকটা কন্ডিশনাল। এই কন্ডিশনের বাইরে যারা যাবেন, আমার ভোট ব্যাংক তার সাথে থাকবে না। এবং কর্মচারীরা শুধু নিজেদের সংখ্যাধিক্য দিয়ে নয়, বরং রাজ্যের মানুষকে কন্ট্রোল করার মতো জায়গাতেই যাবে। আমরা যাচ্ছি বর্তমানে। আমাদের উপরে যে আক্রমণটা হয়েছে সেটা শাসক দল, একদম শাসক দল বলবো না, এই যে শাসন করা যে পরিবার কালীঘাটের, তারা ভয়টা বুঝতে পেরেছেন যে ভিতরে ভিতরে ঘুম ধরানোর কাজটা এরা করছে। আমরা করছি, কারণ প্রতি মুহূর্তে আপনি যেভাবে চক্রান্ত করে চলেছেন, আমরাও সেই চক্রান্তের জালকে ছেড়ার জন্য প্রস্তুত। আপনি বলছেন সমস্ত ডিএ মিটিয়ে দিয়েছেন, আমরা বলছি আমরা মেটাননি।
দুটো ডিপার্টমেন্ট আছেন যাদের ওয়ার্ক চার্জের কর্মচারীরা আছেন, তাদেরকে বেমালুম বাদ দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা দপ্তরের অন্তত 10 থেকে 20% কর্মচারীকে এবং পেনশনারকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে নতুন করে লিটিগেশন লড়তে হবে। 40% দিয়ে বলছেন যে 100% দিয়ে দিলাম আমি, আবার নতুন করে লড়তে হবে। তাহলে গ্রান্টিনের কর্মচারীদের জন্য এখনো পর্যন্ত কোনো সঠিক পদক্ষেপ গ্রহণ করেননি আপনি, কিন্তু আপনি মিথ্যা ন্যারেটিভ ছড়িয়ে যাচ্ছেন। আপনার মিথ্যা ন্যারেটিভকে প্রতিদিন প্রতি মুহূর্তে ভাঙার কাজ আমরা করি, ভবিষ্যতেও করব। আপনি বলছেন 2 কোটি বেকারের চাকরি দিয়েছেন, আর আমরা বলছি বিগত 15 বছর ধরে এই সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে 6 লক্ষ শূন্য পদ পড়ে আছে। তাহলে 2 কোটি বেকার কোথায় চাকরি পেল? আর 2 কোটি বেকার যদি চাকরি পেয়ে থাকে, তাহলে প্রায় 1 কোটি মানুষ এই রাজ্য থেকে পরিযায়ী হয়ে বাঁচছে কিভাবে? সেই 2 কোটি মানুষ কারা? এই রাজ্যের বেকার যুবক যুবতীরা তো নয়। এখানে বেকার যুবকদের দাঁড়িয়ে আছে। 2009 সাল থেকে প্রতীক্ষা করতে করতে তার আশার সাগরটা শুকিয়ে গেল, তার স্বপ্নগুলোতে শিকল পড়েছে। এদের হয়ে লড়াই আমরা করব না? এই লড়াইটা করার জন্যই আজকে এখানে মঞ্চ বেঁধেছি। আমরা চেয়েছিলাম যে কালীঘাটের কাছে গিয়ে পড়ে ওনাকে সরাসরি জিজ্ঞাসা করব, কারণ উনি কারো কথা শোনেন না আইপ্যাক ছাড়া। তৃণমূলের সাথীদেরকেও ঠিক করতে হবে যে আপনার সাথে আপনাদের নেত্রীর যোগাযোগটা ভায়া আইপ্যাক হিসেবেই রাখবেন, নাকি চাইবেন যে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক ব্যবস্থা সেই রাজনৈতিক ব্যবস্থা এখানে কায়েম হোক। আমাদের লড়াইটা আপনাদের বিরুদ্ধে নয়, আমাদের লড়াইটা ওই ডিপ স্টেট নামক আইপ্যাকের বিরুদ্ধে, যে আইপ্যাক আপনারও এই দলটার মধ্যে যে রাজনৈতিক অধিকার তাকে খর্ব করছে। আমাদের লড়াইটা সেই সব মানুষদের বিরুদ্ধে নয় যারা দপ্তরে বসে বসে আধিকারিক হয়ে পড়ে বিভিন্ন রকমের অনৈতিকতার কলম পিষছেন প্রতি মুহূর্তে। আমাদের লড়াইটা আপনার পাশে শ্যাডো হয়ে বসে থাকা সেই আইপ্যাকের লোকটার বিরুদ্ধে, আপনি ধরতে পারছেন না। আর আমাদের মূল লড়াইটা সেই আইপ্যাকের মালকিন নামক যে মানুষটি নিয়োগ করে রেখে দিয়ে ভাবছেন যে দশকের পর দশক ধরে পশ্চিমবঙ্গের মানুষকে কৃতদাস বানিয়ে আমি এবং আমার পরিবার ক্ষমতা ভোগ করে চলব। আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে। আমরা আবার বলছি, আমরা তৃণমূল নই, আমরা বিজেপি নই, আমরা সিপিএম নই, আমরা নকশাল নই, আমরা কর্মচারী। কর্মচারীদের কোনো রং, কোনো ধর্ম, কোনো জাত থাকে না। আমরা আমাদের অধিকারটুকু বুঝি। যারা আমাদের অধিকারের পক্ষে কথা বলছেন, বলবেন, আমরা তাদের সাথে আছি। তবে এটাও ঠিক যে এই নির্বাচনের প্রাক্কালে 2011 সাল থেকে 15 বছরে কর্মচারীদের উপরে যে ধরনের স্টিম রোলার চালিয়েছেন উনি, সেই জায়গায় দাঁড়িয়ে কর্মচারী কেন, তার পরিবার কেন, তার দূরসম্পর্কের 14 গোষ্ঠীর কারুর ভোট এই সরকার পাবে না। সেটা কোথায় যাবে সেটা রাজ্যের মানুষ ঠিক করবে, সেটা কর্মচারীরা ঠিক করবেন। তারা রাজনৈতিকভাবে তারা সচেতন। কিন্তু আমার এখানে বলতে আসার এটাও কথা যে এই যে বৃক্ষবৃক্ষ এবং তার ফল আইপ্যাক, তার মূল যদি আমরা কাটতে না পারি, ভবিষ্যতে পশ্চিমবঙ্গ বাঁচবে না। আজকে এখানে যেটা ঝুলিয়ে আছি তার নিচে যে পাঞ্জাবিটা পড়ে আছে, এটা বাঙালি অস্মিতার প্রতীক। এটাই আমাদের বাঙালিয়ানা। আমরা বাঙালিরা সংস্কৃতিটাকে যাপন করি। যেভাবে বাঙালি অস্মিতার সংকটের জায়গা দেখাচ্ছেন কিছু গর্গবাবুদেরকে দিয়ে, বাঙালি এত সস্তা নয়, বাঙালির শিকড় এত দুর্বল নয় যে এটাকে সহজে কেটে ফেলা যাবে। বরং বাঙালি অস্মিতার যে ক্ষতি আপনারা করেছে, আপনি এবং আপনার আইপ্যাক করেছে, তাকে ছেদন করার দায়িত্ব এই ভবানীপুরবাসীকে নিতে হবে, এই কালীঘাটবাসীকে নিতে হবে। এখান থেকে এই চক্রান্তের জালবোনা মানুষদেরকে পরাজিত করে এইটুকু বুঝিয়ে দিন যে বাঙালি জাতির সাথে যারা যারা চক্রান্ত করবে তাদের স্থান পশ্চিমবঙ্গে হবে না, বেরিয়ে যেতে হবে। আপনারা ভাবছেন যে এরা কিছু বাড়তি টাকা পাওয়ার জন্য বসে আছে। আমরা ওই ডিএ নিয়ে ভাবি না। আমরা গর্বিত যে আমাদের একটা অংশের অ্যাকাউন্টে কিছুটা ক্রেডিট হয়েছে, কিছুটা জিপিএফে দেওয়া হয়েছে। আমরা বলছি সবাইকে তার স্যালারি অ্যাকাউন্টে দিতে হবে এবং সঠিক হিসেবটা বুঝিয়ে দিতে হবে। বাকি যাদের পাওনা গন্ডা বাকি আছে, আমরা বুক ঠুকে বলছি ওটা আমরা আদায় করে নেব। 20 তারিখ পর্যন্ত আপনার কাছে সময় মাননীয়। তারপরে বুঝতে পারবেন
যে আমরা যেদিকে ঝুঁকি গাছের ডালটা সেদিকেই ঝুঁকে থাকে। আইপ্যাক নামক কোনো খুঁটি আপনাকে বাঁচাতে পারবে না, এটাকে বুঝে রাখুন। আমরা কোনো এসওপিতে বিশ্বাস করি না। আপনাকে টাকা ক্রেডিট করানোর ব্যবস্থা করতে হবে প্রত্যেকটা অ্যাকাউন্টে। অন্য কোনো প্রলোভনে আমরা ভুলছি না। যে অস্থায়ী কর্মচারীরা দিনের পর দিন তাদের শ্রম দিয়ে, তাদের কষ্টের ঘাম দিয়ে সরকারটাকে, আপনার ডিপার্টমেন্টটাকে, সিস্টেমটাকে সজীব রেখেছেন, তাদের কথা বিগত 15 বছর ধরে ভাবার সময় পেলেন না? এনএসটিউএফ এর শিক্ষক শিক্ষিকা 4 মাস ধরে বেতন পায়নি। বেতন পাওয়ার কথা ছিল 20,000 টাকা, কমতে কমতে বর্তমানে 15,000 টাকায় এসে দাঁড়িয়েছে। পাম্প অপারেটর যারা প্রতিদিন আপনার বাড়িতে জল সাপ্লাই দেয়, মুখ্যমন্ত্রীর বাড়িতেও দেয়, তাদের বেতন হয় না, তাদের কথা ভাবার সময় নেই ওনার। উনি অনেক বেশি করে চিন্তিত প্রতীক জৈনদিকে নিয়ে। কারণ ওনার যে কাটমানির সাম্রাজ্য, সেই সাম্রাজ্যটা প্রতীক জৈনদের ছাড়া অচল। এই কাটমানির সাম্রাজ্যের বিরুদ্ধে আমাদের লড়াই। তৃণমূলের সাথীরা ভাবছেন এবং সেখান থেকে কালীঘাট থেকে নির্দেশ পাঠাচ্ছে যে ভাস্কর ঘোষদের মাথা ফাটিয়ে দাও। আবার বলছি, যত রক্ত ঝরবে, আমরা রক্তবীজ নই, আমরা ভগবান শ্রীকৃষ্ণের অংশীদার বলে নিজেকে মনে করি। কারণ আমাদের লড়াইটা ওই কংসরূপী কিছু প্রাইভেট কোম্পানির বিরুদ্ধে। মহাভারত এই পশ্চিমবঙ্গেও এখনো চলছে এবং আমরা পাণ্ডব পক্ষেই আছি। আমাদের সামনে যে দণ্ডটা আছে সেটা সত্য এবং ন্যায়ের, অন্যায়ের বিরুদ্ধেই আমাদের লড়াই। এই লড়াইটাও আমরা জিতব, কারণ মহাভারত সেটাই বলেন। নৃসিংহপ্রসাদ ভাদুরীর দিকে নতুন করে মহাভারতও শেখাবো আমরাই। মর্মোদ্ধার করতে পারেননি, পাণ্ডিত্য হয়েছে। আর এই বাঙালি জাতিকে এই নৃসিংহপ্রসাদ ভাদুরীদের করালো গ্রাসের বাইরেও বেরোতে হবে। আমি জানি যে এই কথাগুলো বলছি বলে, ওনার প্রতি আক্রমণ শানাচ্ছি বলে অনেকে খারাপ বলবেন। এই বাঙালি বুদ্ধিজীবীরা এই বাঙালি জাতিটাকে ক্লিপ জাতিতে পরিণত করেছে। বুদ্ধিজীবী আবার কি? আপনার আমার ভিতর থেকে বুদ্ধিজীবিতা বেরিয়ে আসবে। এরা মঙ্গল গ্রহ থেকে আসেনি। আপনার কষ্টের ঘাম মাটিতে পড়ে সেখান থেকে বুদ্ধি হয়ে নতুন করে বৃক্ষ জন্মাক, আমরা এটা চাই। আমাদের লড়াইটা সেই উদ্দেশ্যেই। এই লড়াইটা আমরা জিতছি। লড়াইটা সেই দিনেই জিতে গেছি। আজ থেকে 3 বছর আগে বিধানসভায় দাঁড়িয়ে যে মুখ্যমন্ত্রী তার অহংকারের শিরস্ত্রাণ করে বলেছিলেন, আমার মাথা কেটে ফেললেও আমি দিয়ে দেব না, তাকেই যখন কাচুমাচু মুখ করে এসে পড়ে ভোট ঘোষণার আগে বলতে হচ্ছে আমি সবাইকে তার বকেয়া মিটিয়ে দেব। অর্থাৎ তার যে অঙ্গভূষণ ছিল অহংকার, সেই অঙ্গভূষণ খসে পড়েছে। এর থেকে বড় বিজয় আর কি চান? এরপরে কর্মচারীদের যেটা কাজ, প্রত্যেকটা জায়গাতে ভোট পাহারা দিতে হবে। আমাদের হেল্প ডেস্ক করা হয়েছে, সেই হেল্প ডেস্কের কথা প্রত্যেকটা কর্মচারীর কাছে পৌঁছে দিন। যা অসুবিধা হবে আমাদের কাছে জানান, যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে না চাইলে তাকে বাধ্য করব নিতে। আমরা শক্তি ধরি। কেউ বিনা আয়েসে আমাদেরকে সম্মান করে না, আমরা সম্মানটাকে আদায় করে নিয়েছি এই 3 বছর ধরে, এবং এই সম্মানটাকে নিয়েই আমরা যাপন করি। আমরা কারোর সাথে কোনো অসততা করি না, আমরা কারোর কাছে বিক্রিও হই না। যারা ভাবছেন যে এরা সিপিএম, তৃণমূল এবং এরা বিজেপি হয়ে গেছে, তাদের ভাবনাটা ভুল। কালকের দিনে নতুন সরকার এসে যদি আবার নতুন করে কোনো অপারেশন নামিয়ে নিয়ে আসে, তাদের প্রথম মোকাবেলাটা সংগ্রামী যৌথ মঞ্চের সাথে করতে হবে। আর যারা ভাবছেন যে শহীদ মিনারের প্যান্ডেল থেকে বাস্তুচ্যুত করলে পরে সংগ্রামী যৌথ মঞ্চ হারিয়ে যাবে, তাদেরকে বলি, সংগ্রামী যৌথ মঞ্চ এই রাজ্যের কর্মচারী শুধু নয়, সাধারণ মানুষের এখানে বাস করে। সেই তাবু ভাঙার ক্ষমতা আপনাদের নেই। আর আমরা মাথা ফাটানো, বদলি কোনো কিছুকেই ভয় পাই না, বুলডোজারকেও না। কারণ বুলডোজারের সামনেও বুক পেতে দাঁড়াতে আমরা জানি। লড়াইটা হবে। আর প্রস্তুত থাকুন, আগামী 14 তারিখ যারা মারতে এসেছিল, বাঁকুড়াতে গিয়ে সম্মিলিতভাবে তাদেরকে জবাব দিতে হবে। আগামী 14 তারিখ কোথায় রাখলাম জানো তো? ওই
বাঁকুড়া জেলার সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে সবাইকেই যেতে হবে সেখানে। তমালিবাঁধ বাস স্ট্যান্ডে আমরা জমায়েত করব দুপুর 12টার সময়। তামলিবাঁধে জমায়েত করে আমরা মিছিল করব এবং এই দুটো দিনের মধ্যে আমরা লক্ষ্য করছি যে ওখানকার পুলিশ প্রশাসন খুব যত্ন করে মূল অ্যাকিউজদেরকে লুকিয়ে রেখেছে। এই দুদিনের মধ্যে তাদেরকে যদি হাজতে পড়া না হয়, এই মঞ্চ থেকেই বাঁকুড়ার পুলিশ সুপারকে বলছি, আপনাকে ঘেরাও করে রেখে দেবো আমরা। আপনি ছাড়া পাবেন তখনই যখন ওই অপরাধীদেরকে গারদে পড়া হবে। এর মধ্যপন্থা বলে কিছু নেই। আপনি ঠিক করুন যে 14 তারিখে আমাদের মিছিলের অভিমুখ কোন দিকে হবে, সেটা আপনাকে ঠিক করতে হবে। আমরা আপাতত জমায়েতের জায়গাতে যাচ্ছি। যাই হোক না কেন, লড়াইটাকে ছাড়বেন না। আর আরেকটা কথা শেষে বুঝে নিন, ভোটটা কিন্তু কর্মচারীরাই করান। কোনো জায়গাতে কোনো আধিকারিককে যদি দেখেন যে কোনো দলের স্বার্থ রক্ষা করছে, সে তৃণমূল হতে পারে, সে বিজেপি হতে পারে, সে সিপিএম হতে পারে, আমাদেরকে জানান, তার বিরুদ্ধে লড়াই হবে। কারণ আমরা চাই এই প্রশাসন, নির্বাচন কমিশন কোনো দলের পক্ষপাতিত্ব না করে একটা স্বচ্ছ নির্বাচন করাক। তার জন্য লড়াই চলবে আমাদের। ভালো থাকবেন সকলে। আর এই বার্তা যারা মিছিল করতে দিলেন না, আমরা জানি যে তার বহু লোক বসে আছেন, আমাদের বক্তব্য শুনছেন। ঘটি উল্টানোর কাজ আমরা খুব ভালো করে জানি। 4 তারিখে যখন ঘটিটা উল্টে যাবে, তখন কিন্তু আর আফসোস করারও জায়গা থাকবে না। ভালো থাকবেন সকলে। আচ্ছা, আপনারা